আজকে যে অংশটুকু পড়বো সেটা হচ্ছে কণার প্রথমে বিভব শক্তি নিয়ে পড়বো, এরপরে গতি শক্তি, তারপর টোটাল যান্ত্রিক শক্তি। মানে একটা কণা যে সরল ছন্দিতে স্পন্দনে স্পন্দিত হচ্ছে তার যান্ত্রিক শক্তিটা আমরা কিভাবে বের করবো, এই ব্যাপারটা আজকে আমরা একটু দেখবো। যান্ত্রিক শক্তি, যে কোনো সরল ছন্দিতে স্পন্দনে স্পন্দিত কণার যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তির জন্য প্রথমে আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি। এবার আসি বিভব শক্তিটা আমরা কিভাবে নির্ণয় করব। আমরা যখন কাজ শক্তি ক্ষমতা পড়ছিলাম তখন আমরা স্প্রিং নিয়ে কিছু কথা বলছিলাম। স্প্রিং, স্প্রিং এর জন্য প্রত্যয়নী বল, তারপরে স্প্রিং এর জন্য কাজ বা বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। এখন স্প্রিং এর সাথে এই সরল ছন্দিত স্পন্দনের কিন্তু একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে একটা স্প্রিং কে আমরা যদি এক প্রান্ত থেকে টেনে ছেড়ে দেই তাহলে সেটা কিন্তু দুলতে থাকে। তার যে দোলনটা সেটাকেও আমরা সরল ছন্দিত স্পন্দন বলতে পারি। তো সেইখান থেকে বলা যায় স্প্রিং এর যে গতিটা সেটাও এক প্রকার সরল ছন্দিত স্পন্দন গতি। এবং সেখান থেকে স্প্রিং এর জন্য আমরা কাজের একটা সূত্র করছিলাম, তোমাদের মনে আছে, কাজ বা বিভব শক্তি W ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, যেটা দিয়ে আমরা অঙ্ক করছিলাম। মনে আছে এই সূত্রটা? স্প্রিং, জি স্যার। এটা ছিল স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে স্প্রিং এর জন্য কাজ অথবা বিভব শক্তি অথবা সঞ্চিত শক্তি W ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার বলা যায়। তো ওই সূত্রটাই আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো আর কি। মানে কণা বলতেছি আর কি, আমরা আসলে এখানে কণা ছাড়াও তুমি অন্য যে কোনো বস্তুর জন্য শক্তিটা দিয়ে তুলনা করতে পারি আমরা। সেই ক্ষেত্রে এইখানে বিভব শক্তি সূত্রটা আমরা ওইটাই ব্যবহার করতেছি আপাতত, পরে আমরা একটু চেঞ্জ করে ফেলবো। তার আগে একটু সবাই বলো এক্স মানে কি ছিল ওখানে। ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার যে লিখতাম, এক্স মানে কি ছিল? বলো, এক্স মানে কি ছিল? এক্স হাফ কে এক্স স্কয়ার এর এক্সটা কি ছিল? স্যার স্মরণ ছিল। সরণ। তাহলে স্প্রিং এর জন্য সরণ আমরা এক্স ধরছিলাম, কিন্তু কণার জন্য সরণ আমরা কি ধরি? কণার সরণকে কি দ্বারা স্যার ওয়াই ধরি। আমরা ওয়াই। এই কারণে এটাকে এখানে ওয়াই দ্বারা প্রতিস্থাপন করলাম আর কি। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, যে কণার বিভব শক্তি, লিখে দেই, এটা হচ্ছে কণার জন্য, কণার বিভব শক্তি ইজ ইকুয়াল টু হাফ কে ওয়াই স্কয়ার। এরপরে যদি লিখি আমরা হাফ কে, এবার আসো ওয়াই। আমরা কণার জন্য ওয়াই এর সমীকরণ কি করছি এতদিন ধরে? এ সাইন এস ওমেগা টি ওমেগা টি। প্লাস মাইনাস ডি। আমি দুইটাই একসাথে লিখি সবসময়, প্লাস মাইনাস দুইটা একসাথে লিখি, কিন্তু আসলে যে কোনো একটা হবে আর কি। আমি দুইটাই লিখে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো যে যে কোনো একটা সমীকরণ এখানে বসতে পারে। তাহলে তার ওয়াই এর উপরে স্কয়ার আছে, তাহলে কি হবে? এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস অথবা মাইনাস আকারে ডেল থাকবে। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাইলাম কণার বিভব শক্তির জন্য, যে হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল। আচ্ছা, এখন কে এর পরিবর্তে কে কে আমরা কি বলছিলাম জানি? স্প্রিং এর ক্ষেত্রে আমরা কে কে বলছিলাম বল ধ্রুবক। বল ধ্রুবক। এখানেও বল ধ্রুবক, কিন্তু এখানে কণার বল ধ্রুবক এটা ব্যাপারটা আসলে ওইভাবে আসে না বা ওইভাবে আমরা বুঝি না বা দেখানো যায় না। যে কারণে কে এই জিনিসটাকে আমরা কি করব, রিপ্লেস করব কার সাথে? যে কোনো ভাবে ওমেগা টোমেগা এগুলো আনা যায় কিনা। তবে বলতেছি কে এর সাথে ওমেগার একটা রিলেশন আছে আর কি। কে সমান লেখা যায়
এম ওমেগা স্কোয়ার, মানে সমীকরণটা আসলে আসে এখান থেকে যে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। এটা এখনো তোমরা ওইভাবে সরাসরি পাও নাই, এটা আরেকটু পরে গিয়ে পাবা, কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে একটু আগে আর কি, মানে এই চ্যাপ্টারে একটু পরে গিয়ে তোমরা এই রিলেশনটা পাবা, ব্যবহারটা একটু আগে হয়ে গেছে আর কি, ডিফারেন্স এতটুকু শুধু। তাহলে কে এর পরিবর্তে চাইলে আমরা এম ওমেগা স্কয়ার ব্যবহার করতে পারবো, কারণ সমীকরণটা আসতেছে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। কে কি? কে হচ্ছে বল ধ্রুবক, এম কি? এম হচ্ছে ভর। যেহেতু আমরা এখানে কণা নিয়ে কাজ করতেছি, এখানে বল ধ্রুবকের থেকেও কণার ভরটা ইম্পর্টেন্ট বেশি, তো যে কারণে কে এর পরিবর্তে আমরা এখানে রিপ্লেস করে দিচ্ছি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস অথবা মাইনাস আকারে ডেল। কিভাবে কে এর পরিবর্তে এম ওমেগা স্কয়ার আসছে সেটা এই চ্যাপ্টারের একটু শেষের দিকে গিয়ে তোমরা জানতে পারবা। টপিকসে আছে আমাদের কি বলে স্প্রিং, স্প্রিং এ পর্যায়কাল নির্ণয়ের যে সমীকরণটা, সেখানে তুমি এই ব্যাপারটা দেখে দেখে ফেলবে আর কি। তাহলে এখানে আমরা টোটাল 3টা সমীকরণ পাচ্ছি, যদি মানে খুব ভালোভাবে খেয়াল করো। চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল, এটাকে তুমি চাইলে ওয়াই স্কয়ার লিখতে পারো। তার মানে একই কথা, প্রথম সমীকরণটা আর শেষ সমীকরণটা একই কথা, শুধু কে এর জায়গায় আমরা এম ওমেগা স্কয়ার বানাইছি। তাহলে তোমাকে যে দুইটা সমীকরণ মনে রাখতে হবে, মানে অঙ্কের জন্য বা যে কোনো টার্মস এর ক্ষেত্রে, তোমাকে এই দুইটা লাস্ট যে দুইটা সমীকরণ আমি তোমাদেরকে লিখে দিলাম, এই দুইটা তোমাকে একটু মনে রাখলেই হবে, যে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল, অথবা হাফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার। তো যার জন্য তোমাকে অবশ্যই এই যে ডান পাশে আমি যে লিখছি কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার, এই শর্তটাও একটু মনে রাখতে হবে কষ্ট করে। বুঝে ফেললে অবশ্য সমস্যা হইতো না, যেহেতু বোঝাটা একটু পরে, এই কারণে আপাতত এখন একটু মনে রাখো। এই দুইটা সমীকরণ হচ্ছে বিভব শক্তির সমীকরণ। সেম ভাবে যদি আমরা গতিশক্তির সমীকরণ আনি, এমনিতে গতিশক্তি আমরা সবাই জানি হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি এর সমীকরণটা কি ছিল? বেগ। ভি ইকুয়ালস টু ছিল ওমেগা এ কস ওমেগা টি প্লাস অথবা মাইনাস আকারে ডেল। তাহলে ভি এর পরিবর্তে আমরা বসাইলাম ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল, যেহেতু স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দিয়ে দিই, পুরোটার উপর স্কয়ার, চাইলে ছোট করে লিখতে পারো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল। তাহলে এখানে এম এবং ওমেগা স্কয়ার, এম ওমেগা স্কয়ারের পরিবর্তে তুমি চাইলে কে বসাইতে পারো, ওই বিভব শক্তির সাথে মিলানোর জন্য যদি দরকার হয় আর কি আমাদের। তার মানে সরল চলিত স্পন্দন যে গতিটা, সেটা কিন্তু শুধুমাত্র যে কণার জন্য হবে এমন না, এটা স্প্রিং এর জন্য হতে পারে। তুমি মনে রাখবা, যদি কখনো স্প্রিং সংক্রান্ত মানে এই যান্ত্রিক শক্তি বের করতে বলে বা সরল চলিত স্পন্দনের জন্য যান্ত্রিক শক্তি দেখাইতে বলে, সেটা স্প্রিং এর জন্য, তখন আমরা কে তে চলে যাব, কে মানে বল ধ্রুবকের দিকে যাব। কিন্তু যদি কণার ব্যাপারে বলে, যে কোনো একটা কণা সেই স্পন্দিত হচ্ছে তার যান্ত্রিক শক্তি দেখাও, তখন আমরা কে ছাড়া বাকি যেগুলো আছে, মানে কে নাই এরকম কোন টার্মসে যাবো আর কি, যেমন এম ওমেগা স্কয়ার এ স্কয়ার যেখানে আছে ওখানে। কথা কি ক্লিয়ার, বুঝা গেছে কথা? জি স্যার। তাহলে তুমি যদি কখনো যে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি নির্ণয় করতে চাও, আমরা জানি যে সব সময় কি করতে হয়, তার গতিশক্তি এবং বিভব শক্তিকে কি করে ফেলতে হয়, যোগ করে ফেলতে হয়। যোগ করতে হয়। ও আচ্ছা, গতিশক্তির আরেকটা সমীকরণ চাইলে তুমি এখানে আনতে পারো, এটা ওই বিভব শক্তির মতো ছোট করার জন্য আর কি, ওটাও একটু দেখাই দিই, দাঁড়াও একটু। বেগের তো আমরা আরো একটা সমীকরণ জানি, আমরা তো একটা লিখছি, গতিশক্তির জন্য আরেকটা সমীকরণ আনা যাবে, ওটা মনে হয় তোমাদের জন্য ব্যবহার করা সহজ হবে। গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ারের পরিবর্তে আরেকটা সমীকরণ আমরা জানি, ভি এর পরিবর্তে আর কি ওমেগা রুট ওভার
a square minus y square. এটা মনে হয় ব্যবহার করা আরেকটু সহজ হবে না অঙ্কের ক্ষেত্রে আর কি m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস y স্কয়ার এটা তাহলে অঙ্ক যখন আমরা করব ম্যাথমেটিক্যাল টার্মস গুলো যখন আসবে তখন আমরা চেষ্টা করব গতিশক্তির এই সমীকরণটা ব্যবহার করার আর বিভব শক্তির জন্য লাস্ট যে সমীকরণটা আমরা বসাইছি সেই সমীকরণটা ব্যবহার করা ম্যাথের জন্য তাহলে এই দুইটা বক্স করা সমীকরণ তুমি ব্যবহার করলে মানে অঙ্কটা তোমার জন্য করা সহজ হবে আর সাইন স্কয়ার কস স্কয়ার থাকলে এখানে একটু ঝামেলা আসবে আর কি যেহেতু ওখানে ডেল এর ব্যাপার আছে ওমেগা টি এগুলো আবার ঝামেলা বড় হয়ে যাবে আর কি কথা ছোটটা তেমন কোনো কিছু না তো এখন তাহলে যদি আমরা মোট যান্ত্রিক শক্তি বের করতে চাই যেমন মোট যান্ত্রিক শক্তি বের করলে কত হবে সেটা যদি বলি আর কি আমরা যে মোট যান্ত্রিক শক্তি E equals to EP plus EK EP হচ্ছে কি হাফ m ওমেগা স্কয়ার y স্কয়ার প্লাস EK সমান হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে যদি যোগ করে দেখো তুমি হাফ m ওমেগা স্কয়ার দুই পাশ থেকেই কমন যায় চাইলে কমন নিতে পারো নাহলে অন্যভাবে করতে পারো তাহলে থাকবে কি আমাদের এই পাশে থাকবে y স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে y স্কয়ার স্কয়ার চলে গেলে শুধু a স্কয়ারটাই থাকলো আমাদের তাহলে মোট শক্তি সবসময় কি থাকতেছে দেখো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার এটা হচ্ছে যে কোনো সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কণা বলো স্প্রিং বলো যে কোনো বস্তু বলো সবার জন্য যান্ত্রিক শক্তির ম্যাক্সিমাম বা সর্বোচ্চ বা মোট যান্ত্রিক শক্তির মান যে E ইকুয়ালস টু হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার এটা হচ্ছে তাদের জন্য কি ম্যাক্সিমাম বা সর্বোচ্চ এর থেকে বেশি হওয়া আর সম্ভব না কথা কি বুঝতে পারছি এমনিতে আমরা বলি না যেমন মনে করো যে কোনো একটা বস্তুকে ভূমি থেকে যখন সর্বোচ্চ উচ্চতায় তুমি উঠাই রাখো তখন তার ভিতরে সম্পূর্ণ শক্তিটাই কি শক্তি থাকে বিভব শক্তি তার ভিতরে কোনো প্রকার গতি শক্তি থাকে না তো এখন তুমি একটু নিজে চিন্তা করে দেখো যদি আমরা একটু চিন্তা করি দেখো কারণ মিলিয়ে করি এবার মিলিয়ে এবার আমরা একটু করি প্রথমে বিভব শক্তি নিয়েই বলি বিভব শক্তি ইপি সমান হাফ m ওমেগা স্কয়ার y স্কয়ার তাহলে দেখো m এর মান কিন্তু যেহেতু তুমি একটা বস্তুকে নিয়েই কথা বলতেছো বস্তুর ভরের মান মোটামুটি আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি যে এর ভরের মান আমরা পরিবর্তন করতেছি না ওমেগার মানও পরিবর্তন হচ্ছে না তাহলে হচ্ছে শুধু কার মান y এর মান সরণের মান কেন কারণ আমরা জানি কণার সরণ এক এক সময়ে এক এক রকম হচ্ছে তাহলে y এর মানের সাথে সাথে কার মান চেঞ্জ হচ্ছে বিভব শক্তির মান তাহলে যখন y এর মান ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম বলতে যখন বিস্তারে যাবা তুমি y এর ম্যাক্সিমাম মান কত বিস্তার না বিস্তারে প্লাস অথবা মাইনাস আকারে বিস্তার যদি তুমি বিস্তারে যাও বা কণার সরণ যদি বিস্তারে যায় তখন তার ভিতরে যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি সেটা তার ভিতরে কি হবে সবচেয়ে বেশি হবে কারণ y এর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে বিভব শক্তিও কি হবে ম্যাক্সিমাম হবে কারণ মাঝখানে যা বাকি যারা আছে হাফ m ওমেগা স্কয়ার ওগুলো কি রাশি ওগুলো হচ্ছে ধ্রুবক রাশি তাহলে y ইকুয়ালস টু যদি প্লাস মাইনাস a বসাও যেহেতু স্কয়ার আছে প্লাস বসালেও যা হবে মাইনাস বসালেও তাই হবে তখন বিভব শক্তিটা তোমার কি হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আর সেই ম্যাক্সিমাম মানটা হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার y এর জায়গায় তুমি a বসাইলে a স্কয়ার যেটা কিসের সমান হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তির সমান হয়ে যাচ্ছে কেন কারণ ওই যে সে এখন সর্বোচ্চ বিস্তারে আছে যে যখন সর্বোচ্চ বিস্তারে থাকে তখন বিভব শক্তি হয় ম্যাক্সিমাম তখন গতিশক্তি কত হয় শূন্য তখন গতিশক্তি হয়ে যাবে শূন্য কেন তার আরেকটা এক্সপ্লেনেশন যদি তুমি দাও যখন y সর্বোচ্চ হয় তখন কিন্তু বেগের মান 0 হয়ে যায় তোমাদের মনে আছে কিনা আমি জানি না
আর যখন ওয়াই এর মান 0 হয় তখন বেগের মান হয় ম্যাক্সিমাম, মানে একজন আরেকজনের, আমি বিপরীত রাশি বলছিলাম, বিপরীত বলতে সম্পূর্ণ উল্টা, যেখানে একজন বেশি সেখানে আরেকজন একদম 0। যেখানে বেগের মান 0 হয়ে যায় সেখানে গতিশক্তিও কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সর্বোচ্চ। এই গতিশক্তি 0 হয়ে যাচ্ছে। তো জি স্যার। এইভাবে জিনিসটা কি হচ্ছে, কম্পিট করতেছে। কম্পিট বলতে একজন বাড়তেছে, আরেকজন কমতেছে, আরেকজন কমতেছে, আরেকজন বাড়তেছে। এখন তো আমরা আগে তো মনে করো যে সরণের লেখচিত্রগুলো কিরকম হয় দেখছিলাম, এরপরে মনে করো যে বেগেরটাও দেখছি, ত্বরণেরটাও দেখছি। তো আজকে যেহেতু আমরা বিভব শক্তি নিয়ে কথা বলতেছি এবং যেটা আবার সরণের সাথে রিলেটেড, তাহলে তারও একটা গ্রাফ আসবে। তো গ্রাফটা আনার জন্য আমরা এই সমীকরণটা ব্যবহার না করে আমরা আরেকটা সমীকরণ ব্যবহার করি, যেটাতে আমাদের বুঝতে সুবিধা হবে। এই সমীকরণটা ব্যবহার করি, এটাও বিভব শক্তির সমীকরণ। তো এখানে কি দেখা যাচ্ছে যে এটা কার ফাংশন আমরা দেখতেছি, এটা হচ্ছে সাইন Sin। স্কোয়ারের ফাংশন, সাইন স্কোয়ার। যখন আমরা সরণের সমীকরণ করছিলাম বা সরণের সমীকরণ দেখছিলাম, তখন দেখছিলাম সরণের সমীকরণটা হচ্ছে শুধু সাইনের ফাংশন ছিল, তারপর বেগেরটা ছিল কসের ফাংশন, তারপরে ত্বরণেরটা ছিল মাইনাস সাইনের ফাংশন। প্রত্যেকটার জন্য এখানে গ্রাফ আলাদা আলাদা ছিল। আজকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সময়ের সাথে বিভব শক্তি। সময়ের সাথে সাথে বিভব শক্তি। আচ্ছা, এবার আমরা এটা বুঝবো কিভাবে বিভব শক্তি কোথায় কি হবে না হবে, সাইন স্কয়ারের গ্রাফ সেটা আমরা একটু পরে যাই, তার আগে বুঝবো কিভাবে জিনিসটা একটু দেখো। এটা বোঝার জন্য আমরা ওয়াই এর হেল্প নিলাম, মানে সরণের সমীকরণ বা লেখচিত্রে একটু হেল্প নিলাম। সেটা হচ্ছে আমরা বলতেছি যখন সময়ের মান 0 তখন সরণও 0, এরপরে বাড়ে, এরপরে কমে, এইভাবে সেটা কি ফ্লো আপ হচ্ছে। এখন যখন সময়ের মান 0 তখন ওয়াই এর মানও 0, তখন বিভব শক্তি কত? সর্বোচ্চ। স্যার ওয়াই এর মান এখানে দেখো, 0, শক্তি 0 হবে। যখন টি ইকুয়ালস টু 0 তখন ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই এর মান যদি 0 হয়ে যায় তাহলে বিভব শক্তি কত হবে সমীকরণ থেকে? 0 হবে। 0 হয়ে যাবে। তার মানে প্রথম কথা, সেটা মূল বিন্দু থেকেই শুরু হবে। সময় এবং বিভব শক্তির গ্রাফ যদি তুমি কথা বলো আর কি, মূল বিন্দু ও থেকে শুরু হবে। এখন ও থেকে শুরু হওয়ার পর সাইনের গ্রাফ কোথায় যায়? উপরের দিকে যাবে। উপরের দিকে গেল, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে এসে সে আর নেগেটিভ দিকে যাবে না। যদি বলি কেন যাবে না, কারণ সাইনের উপরে স্কোয়ার আছে। তাহলে সাইনের মান আমরা এতদিন ধরে জানি যে সাইন থিটা এর মান সেটা প্লাসও হতে পারে, মানে +1ও হইতে পারে সর্বোচ্চ। আর সর্বনিম্নের দিকে গেলে কত হয়? সর্বনিম্ন না, আসলে এটা হচ্ছে নেগেটিভ দিকে সর্বোচ্চ, যেটা সেটা কত হয়ে যায়? -1 হয়। মানে তো যখন তুমি দুই পাশে স্কোয়ার করে দিবা তখন তো আর মাইনাসের ব্যাপারটা থাকবে না, তখন শুধু কি থাকবে? প্লাস প্লাস। থাকবে। তার মানে সাইন স্কোয়ারের গ্রাফটা শুধুমাত্র ধনাত্মক ধর্মী হবে, সেটা নিচের দিকে যাবে না, সেটা উপরেই এরকম ভাবে ফ্লো হবে। এটাকে আমরা সাইন স্কোয়ারের গ্রাফ বলবো আর কি। স্কোয়ার হওয়ার কারণে কি হয়েছে? স্কোয়ার হওয়ার কারণে গ্রাফটা কোন দিকে যাচ্ছে না, ঋণাত্মক দিকে যাচ্ছে। ঋণাত্মক দিকে। তার কোনো মানে তুমি প্রপার্টিজ দেখবা না আর কি। এখন এই যে বিভব শক্তিটা উঠতে উঠতে সর্বোচ্চতে উঠলো, যদি তুমি চূড়া বা পাহাড় হিসেবে চিন্তা করো যে সর্বোচ্চ উপরে উঠতেছে সে, এই যে উপরে উঠতেছে বা উপরে উঠছে, এই জন্য বিভব শক্তির মান সর্বোচ্চ কত হচ্ছে? আমরা এই যে এখানে দেখাইছি, একটু একটু কষ্ট করে দেখো যে বিভব শক্তির সর্বোচ্চ মান কত হয়ে যাচ্ছে যখন ওয়াই এর মান কি হয়ে যাচ্ছে? বিস্তারের সমান হচ্ছে। সর্বোচ্চ। তাহলে সেই সর্বোচ্চ মানটা কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যা মোট যান্ত্রিক শক্তির সমান। যেখানে বিভব শক্তি ম্যাক্সিমাম সেখানে গতিশক্তি কি হয়ে গেছিল? এই যে পাশে আমরা দেখেছিলাম কত হয়ে যায় গতিশক্তি? 0। শূন্য হয়েছে। হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একদম প্রথমটা থেকে বলতে সরণ থেকে বেগ ত্বরণ সবগুলো কিন্তু এখানে রিলেটেড। এখন যারা যারা আগের ক্লাস করো নাই তারা কিন্তু এটা আগা মাথায় কিছুই বুঝবে না, একটু কষ্ট করে আগের ক্লাসগুলো দেখে নিও। তাহলে কি বলতেছে আরেকবার দেখো, যে যখন কণাটা সরণের মান 0
তখন সময়ের মানও শূন্য। যেহেতু সরণ শূন্য, এই কারণে তার ভিতরে কি নাই, কোনো বিভব শক্তি ছিল না, সেটা হচ্ছে টি ইকুয়াল টু যখন 0 মানে মূল বিন্দুতে। এরপরে আস্তে আস্তে কণাটা কোথায় উঠলো? সর্বোচ্চ বিস্তার উঠলো। সর্বোচ্চ বিস্তারে উঠলো, যেটাকে আমরা প্লাস মাইনাস এ ধরতেছি। আর যখন সর্বোচ্চ বিস্তারে উঠলো, তখন তার ভিতরে সঞ্চিত বিভব শক্তিও ম্যাক্সিমাম হয়ে গেল, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুর মানটা তার মোট যান্ত্রিক শক্তির যোগফলের সমান, যেটা হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার আসলো। কারণ যখন বিভব শক্তি সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হয়ে গেল, তখন গতিশক্তি আবার কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। 0। তো এই যে আমরা ডান পাশে যে গ্রাফটা আঁকলাম, সেই গ্রাফটা আসলে কার গ্রাফ তাহলে? সেটা হচ্ছে সময়ের সাথে বিভব শক্তির গ্রাফ। এখন আমরা যদি বিভব শক্তির সমীকরণের কথা বলি, আমরা কিন্তু সমীকরণ দেখছি কয়টা? দুইটা সমীকরণ দেখছি, একটা হচ্ছে সময়ের সাথে আর একটা হচ্ছে ওয়াই এর সাথে। সময়ের সাথে কোনটা? এই যে পরবর্তীতে আমরা যেটা দেখছি সময়ের সাথে, এই যেখানে সময় আছে, এই কারণে আমরা সাইন স্কয়ারের গ্রাফ আঁকছি, কারণ সময় আছে সাইন স্কয়ার থিটার ভিতরে। এখন আরো সামনে যে সমীকরণটা আমরা একটু লিখছি, দেখো এটা হচ্ছে কার সাথে কার সমীকরণ? কণার সরণের সাথে কার? বিভব শক্তির না? জি স্যার। কণার সরণের সাথে বিভব শক্তি। তাহলে এক একটা গ্রাফ এক একটার জন্য হচ্ছে আর কি। তাহলে আমরা এখন যে গ্রাফটা আঁকলাম, সেটা হচ্ছে কিসের সমীকরণ? সমীকরণটা আমি নিচে লিখে দিচ্ছি। ইপি সমান হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এই সমীকরণটার লেখচিত্র হচ্ছে উপরেরটা। আর যদি আমরা ওই হাফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ারের কথা বলি, তখন ওইটার গ্রাফ কিরকম হয় এবার একটু দেখি। সরণের সাথে বিভব শক্তি, যেহেতু সরণের কথা বলা হয়েছে, সরণ দুই দিকে হবে টোটাল। ওয়াই অক্ষ বরাবর বিভব শক্তি, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে ওয়াই এর মান যখন 0, তখন বিভব শক্তি কত? 0। 0। ওয়াই এর মান বাড়তে 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 কোথায় গেল ধরে নিলাম আমি? সে ধনাত্মক দিকের বিস্তারে গেল। তাহলে বিভব শক্তির মানও আস্তে আস্তে কি করতে থাকবে? বাড়তে থাকবে না? জি স্যার। জি স্যার। বাড়তে 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 সেটা কোথায় যাবে? সেটাও ম্যাক্সিমামে যাবে। সেই ম্যাক্সিমাম মানটা কত? সেই ম্যাক্সিমাম মানটা আমরা বলতেছি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে মূল বিন্দু থেকে সে যখন ধনাত্মক দিকে যাচ্ছে, মানে ধনাত্মক বিস্তারে যাচ্ছে, তখন এই ঘটনাটা ঘটতেছে। সেম ভাবে আবার ওই পাশে আসো। এখন সে যদি ঋণাত্মক বিস্তারে যায়, মানে মাইনাস এ এর দিকে যায়, তখনও কি হবে? 0 থেকেই বাড়বে না আস্তে আস্তে উপরের দিকে? জি স্যার। তাহলে গ্রাফটা অনেকটা অর্ধচক্রের মতোই হবে। আমার গ্রাফটা আঁকাটা সুন্দর হচ্ছে না। অর্ধচক্র, চাঁদার যেরকম অর্ধেক বলি না, অর্ধচক্রের মতো মনে হবে আমাদের কাছে, কিন্তু বক্ররেখা, বক্ররেখার মতো হবে অনেকটা আর কি। এই যে এরকম। তো এটা হচ্ছে বিভব শক্তির সাথে কার গ্রাফ? সরণের গ্রাফ। তুমি মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে গেলেও সেটা 0 থেকে আস্তে আস্তে বাড়বে। তুমি মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে গেলেও সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে কোথায় যাবে? ম্যাক্সিমাম যাবে। যে ম্যাক্সিমাম মানটা কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, যে মানটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তির সমান। তাহলে এই তো গেল আমাদের বিভব শক্তির কথাবার্তা। এবার যদি আমরা গতি শক্তির কাছে যাই, এই পেজটা থাকুক, এরপর আমাদের এখানে একটা ইনফ্লুয়েন্স আছে। আমরা যদি আবার গতিশক্তির দিকে যাই, গতিশক্তির সমীকরণটা কি ছিল? গতিশক্তির সমীকরণটা ছিল হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার ছিল মাইনাস ওয়াই স্কয়ার। এটা ছিল একটা। আরেকটা কি ছিল? হাফ এম ওমেগা এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল। আমি এখান থেকে প্রথমে তোমরা যেটা চোখে পড়তেছে, যে আগেরটা বিভব শক্তিতে যেখানে সাইন ছিল, এখানে সেখানে কি
কস, তার মানে গ্রাফটা cos সময়ের সাথে যদি গ্রাফটার কথা বলি, গতিশক্তির গ্রাফের, তাহলে সেটা কার গ্রাফ হবে? কস স্কয়ারের গ্রাফ। cos square graph কস শুধু কস না, কস স্কয়ারের গ্রাফ হবে। এখন তুমি আগে আমাকে বলো, কসের গ্রাফ কি মূল বিন্দু থেকে শুরু হয়? না স্যার না স্যার থেকে ম্যাক্সিমাম থেকে না, জি স্যার সর্বোচ্চ থেকে শুরু হয়। সর্বোচ্চ থেকে শুরু হয় আর কি। তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এটা গতিশক্তির জন্য সর্বোচ্চ, এটা বিভব শক্তির জন্য সর্বোচ্চ। যেখানে বিভব শক্তি 0 সেখানে গতিশক্তি কি হয়ে যায়? সর্বোচ্চ হয়। সর্বোচ্চ। যেহেতু তাদের দুইজনের যোগফলকে আমরা যান্ত্রিক শক্তি বলি এবং যান্ত্রিক শক্তি সব জায়গায় সমান থাকে, ওই তত্ত্ব অনুযায়ী এখানে গতিশক্তিটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তাইলে তুমি যদি একটু খেয়াল করো প্রিভিয়াসে, যে বিভব শক্তি শূন্য থাকতো, প্রথমে শূন্য থেকে শুরু হয়েছিল, আর গতিশক্তির জন্য গতিশক্তি কোথা থেকে শুরু হবে? সর্বোচ্চ থেকে শুরু হবে। সর্বোচ্চ থেকে সে নামতে থাকবে, নামতে নামতে সে জিরোতে আসবে। কিন্তু সে কোথায় যাবে না? নেগেটিভ দিকে যাবে না। কেন যাবে না? কারণ তার উপরে কি আছে? স্কয়ার আছে। স্কয়ার থাকার কারণে নেগেটিভ মানগুলো বাদ যাবে, তার মানে তুমি শুধু পজিটিভ মানগুলোই পাবা। এইভাবে সেটা চলতে থাকবে। তার মানে এটা হচ্ছে কার গ্রাফ? এটা হচ্ছে এই মাত্র আমরা যেটা লিখলাম, গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এই সমীকরণটার গ্রাফ, অর্থাৎ সময়ের সাথে গতিশক্তির গ্রাফ হচ্ছে এইটা। এখন আরো একটা সমীকরণ আমরা প্রথমে লিখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তির সাথে কার রিলেশন আছে? সরণের সরণের একটা রিলেশন আছে দেখা যাচ্ছে। তাহলে ওদের জন্য একটা গ্রাফ হবে। ওদের জন্য গ্রাফটা কিরকম হবে একটু দেখি। ওয়াই পরে হচ্ছে গতিশক্তি, মূল বিন্দুতে গতিশক্তির মান কি হবে? আমরা জানি সর্বোচ্চ হবে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এখন যখন সরণের মান 0 হয়, তখন গতিশক্তি কি সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে, মানে 0 হবে? স্যার সর্বোচ্চ হবে। সর্বোচ্চ। তার মানে 0 যখন মূল বিন্দু, তখন গতিশক্তিও সর্বোচ্চ। সর্বোচ্চ সেটা কমতে 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 কোথায় গিয়ে 0 হয়ে যায়? যেখানে তুমি বিস্তারে চলে যাবে, পজিটিভ বিস্তার। সেম ভাবে যদি নেগেটিভ থেকে দেখো, নেগেটিভ বিস্তারে যদি তুমি যাও, তাহলে এটা হচ্ছে গতিশক্তির সাথে সরণের গ্রাফ। গতিশক্তি সর্বোচ্চ হয় যেখানে সরণ কি সর্বনিম্ন। গতিশক্তি বলতে তুমি বেগের সাথে তুলনা করতে পারো। সরণ এবং বেগ হচ্ছে উল্টা, যেখানে সরণ 0 সেখানে বেগ হচ্ছে ম্যাক্স। তাহলে বেগ ম্যাক্স হলে গতিশক্তিও কি হবে? ম্যাক্স হয়ে যাবে, মানে সর্বোচ্চ হবে। যেখানে সরণের মান প্লাস মাইনাস এ মানে বিস্তারে থাকে, সেখানে বেগের মান হয়ে যায় 0, তার মানে গতিশক্তি 0। এখন এই যে গতিশক্তির গ্রাফটা, মানে সরণের সাথে গতিশক্তির যে গ্রাফটা দেখছো, আর কিছুক্ষণ আগে আমরা আরেকটা গ্রাফ দেখাইছি, সেটা হচ্ছে সরণের সাথে বিভব শক্তির। একটু খেয়াল করো, এই যে সরণের সাথে বিভব শক্তির যে গ্রাফটা দেখাইছি, যদি এখানে আমরা দুইটাকে ওভারল্যাপ করে দিই, ওভারল্যাপ বলতে একসাথে যদি আমরা এঁকে দিই, তাহলে দেখো তো এরকম হয় কিনা। ঠিক আছে, দুইটাকে জি একসাথে স্যার। আঁকছি। যেটা উপর থেকে নিচের দিকে নামতেছে, মানে উল্টা উল্টা যেটা অর্ধচক্র, সেটা হচ্ছে কার? গতিশক্তির। আর যেটা এরকম পেয়ালার মতো দেখতে বা কাপের মতো দেখতে, সেটা হচ্ছে কার? বিভব শক্তির। বিভব শক্তি। এইভাবে দুইটা জিনিস একসাথেও তোমাকে চাইলে কি করে দেওয়া যাবে? ওভারল্যাপ করে তোমাকে দিতে পারে, যে এখানে কোনটা কি বা কোনটা কিরকম ভাবে কাজ করতেছে, সেটা হয়তো তোমাকে বের করতে। তখন ওয়াই অক্ষে আমরা বিভব শক্তি গতিশক্তি না ধরে তখন আমরা কি ধরবো? আমরা ধরবো মোট শক্তি, যেটাকে আমরা কি শক্তি বলতেছি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। তাহলে এবার তুমি একটু মিলাও, দেখো তুমি এবার ঘটনাটা এবার একটু বুঝে যাবা। দেখো, যখন ওয়াই এর মান 0, মানে যখন সরণ 0, তখন কার মান 0? আচ্ছা, তার আগে একটু নাম লিখে দেই। এটা হচ্ছে কার? বিভব শক্তি ইপি। আর এটা হচ্ছে কার? এটা হচ্ছে গতিশক্তি ইকে। আচ্ছা, যখন ওয়াই এর মান 0, তখন বিভব শক্তি কত? শূন্য। 0। কিন্তু গতিশক্তি কত? সর্বোচ্চ। সর্বোচ্চ। তার মানে তাদের দুজনের যোগফল কত থাকবে তখন? এই যে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, যেটাকে আমরা
যান্ত্রিক শক্তি বলতেছি, যান্ত্রিক সর্বোচ্চ যান্ত্রিক শক্তি বলতেছি। এরপরে তুমি একটু দেখো, ওয়াই এর মান ডান দিকে যাচ্ছি আমরা, মানে বাড়াচ্ছি ওয়াই এর মান আস্তে আস্তে, বিভব শক্তি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, বিভব শক্তির যে গ্রাফটা সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, কিন্তু গতিশক্তির গ্রাফটা আস্তে আস্তে কি হচ্ছে, নিচের দিকে নিচে। নামতেছে। গতিশক্তি নামতেছে, বিভব শক্তি উপরে উঠতেছে, উঠতে উঠতে তারা এমন একটা বিন্দুতে স্পর্শ করলো, যেই বিন্দুতে দেখো দুজনের মান কি আছে, একই না, মানে সব দুজন একটা পয়েন্টে ছেদ করছে। তো যেখানে গতিশক্তির মানও যা, বিভব শক্তির মানও কি আছে সেখানে, সেম। সেম আছে। তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সরণের মান কত হলে বা সরণের মান কততে যাওয়ার কারণে এই যে এখানে একটা সরণের মান হবে যেটা বিস্তারের থেকে একটু কম হবে, যে এই ওয়াই এর মানটা বা সরণের মানটা কত হলে যে গতিশক্তি এবং বিভব শক্তি দুজন কি হবে, সমান হচ্ছে বা তারা সমান হবে। ছেদ করতেছে। এটা একটা প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তুমি বলতে পারো যে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে সরণের মান কত হলে। তো সেটা আমি একটু বাম পাশে দেখাই দিচ্ছি, দেখো দুইজন, প্রথমে তুমি দুইজনকে সমান ধরে ফেলবা। তো সমান ধরলে হাফ এম ওমেগা স্কয়ার, এ স্কয়ার না সরি, এখানে হচ্ছে ওয়াই স্কয়ার, যে সমীকরণটা সেটা আমরা ব্যবহার করতেছি। ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার হচ্ছে বিভব শক্তি, আর গতিশক্তি হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। দুই পাশ থেকে হাফ এম এম ওমেগা স্কয়ার বাদ দাও, তাহলে থাকতেছে কি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই এর পাশে আসলে 2y হবে, 2y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। শুধু ওয়াই স্কয়ার সমান দাঁড়াচ্ছে a স্কয়ার বাই 2, তাহলে y সমান কি দাঁড়ায়, a বাই রুট 2 প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস, এদিকে একটা a বাই রুট 2 থাকবে প্লাসের দিকে, আবার এর মাইনাসের দিকেও কিন্তু ছেদ করছে, এখানে হবে কি মাইনাস a বাই রুট 2। প্রশ্নটা কি বুঝতে পারছো? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে?